তখন সালটা ছিল 1955। কোরিয়ার গ্রামের মানুষগুলো ছিল কুসংস্কার আর অদ্ভুত চিন্তাভাবনায় বিশ্বাসী, এবং তারা এতটাই অসচ্ছল এবং অলস প্রকৃতির ছিল যে কাজকর্ম করার চেয়ে নিজের রক্ত বিক্রি করে টাকা উপার্জন করাকে সহজ মনে করত। ঠিক এমনই অদ্ভুত এবং কুসংস্কারে ভরা এক গ্রামে বসবাস করত সান নামের এই এতিম ছেলেটি। তার পরিবারে একমাত্র বেঁচে রয়েছে তার এই চাচা। তার বাবা মা সহ বাকি সবাই মারা গিয়েছিল 2 বছর আগে ঘটে যাওয়া সাউথ কোরিয়া বনাম নর্থ কোরিয়ার যুদ্ধে। তাদের গ্রামটা খুবই অনুন্নত এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়াতে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান ছিল না। তাই সান ফ্যাক্টরিতে কিংবা তার চাচার সাথে তরমুজ খেতে যখন যেই কাজ পায় সেটাই করে। পেট ভরে দুবেলা খাওয়াটা ছিল তার কাছে বিলাসিতা। একদিন সেই তরমুজ ক্ষেতের মালিক এবং তার মেয়ে সেখানে ভিজিট করতে আসে। মহিলাটি তাদেরকে জানায় গতকাল তার মেয়ের বিয়ে ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ হবু জামাই কখনো রক্ত বিক্রি করেনি। এই শুনে জু বলে, আপনি ঠিকই করেছেন, প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক পুরুষকে অন্তত একবার হলেও রক্ত বিক্রি করতে হয়, তা না হলে তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এরপর তারা চলে গেলে জু তাকে বলে, তোমারও উচিত রক্ত বিক্রি করা, না হলে তোমার বিয়েটাও ক্যান্সেল হয়ে যাবে। এরপর ফ্যাক্টরিতে কাজ করার সময় সান যখন তার বন্ধু শিম এবং রিয়ং এর সাথে বসে বিশ্রাম নিচ্ছিল, তখন প্রতিদিনের মতো সেই গ্রামের চা বিক্রেতা মেয়েটা চলে আসে। সান বলে এই মেয়েটাকে তার কাছে খুব ভালো লাগে, কিন্তু রিয়ং বলে সে এই মেয়েটাকে মোটেও পছন্দ করে না। এর কিছুক্ষণ পর চলে আসে জিউন নামের পপকর্ন বিক্রেতা মেয়েটি। সে এতটাই সুন্দর ছিল যে গ্রামের সবাই তাকে মিস বিউটিফুল বলে ডাকত। তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তারা পপকর্ন কেনার জন্য পাগল হয়ে যেত। তাই সানের বন্ধুরাও টাকা তুলে পপকর্ন কেনার জন্য এবং মিস বিউটিফুল বলে তাকে ডাক দেয়। তবে সানের কাছে টাকা না থাকায় সে পাশে দাঁড়িয়েছিল, তাই জিউন কিছু পপকর্ন তাকে ফ্রিতে দিয়ে দেয়। এই দেখে সবাই বলে জিউন তাকে পছন্দ করেছে, আর জিউনকে দেখে তার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তাদের দুজনের জুটি খুব সুন্দর মানাবে, কিন্তু দুঃখের বিষয় হলো সোয়ং নামের ধনী দুশ্চরিত্র লোকটা হচ্ছে জিউনের বয়ফ্রেন্ড। সুন্দরী মেয়েদের পটিয়ে অসৎ কাজকর্ম করাই তার প্রধান লক্ষ্য। এরপর রাতের বেলা তারা বন্ধুরা আবারও বলে জিউন মেয়েটা খুবই ভালো, এত কম বয়সে পারিবারিক পপকর্ন ব্যবসাটি নিজ হাতে সামলাচ্ছে, তবে সোয়ংয়ের ফাঁদে পড়ে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। এই শুনে সান সিদ্ধান্ত নেয় সে জিউনকে বিয়ে করবে। তাই পরদিন আঙ্কেল জু বলে বিয়ে করতে হলে অনেক টাকার প্রয়োজন, মেয়ের বাবার হাতে মোটা অঙ্কের টাকা না দিলে আজকাল বিয়ে করাটাই প্রায় অসম্ভব, আর তুমি তো এখন পর্যন্ত রক্তই বিক্রি করনি, কয়েকবার রক্ত বিক্রি করলেই বিয়ের সমস্ত খরচ উঠে আসবে। তাই আগামীকাল আমার বন্ধু ব্যাঙের সাথে দেখা করবে। পরদিন সকালবেলা সান চলে আসে ব্যাঙের কাছে। ব্যাঙ জানায় রক্ত দেওয়ার আগে পেট ভরে পানি খেয়ে নিতে হবে, যত বেশি পানি খাবে তত বেশি রক্ত দিতে পারবে, আর বেশি রক্ত হলে বেশি টাকা পাবে। এরপর হসপিটালে এসে তারা আবারও পানি খেয়ে নেয়। প্রসাবের চাপে জড়সড় হয়ে ডক্টরের রুমে চলে আসে। ঘুষ হিসাবে তরমুজ দিয়ে ডক্টরকে রাজি করায় যাতে তাদের থেকে বেশি পরিমাণ রক্ত নেওয়া হয়। এরপর ব্লাড দিয়ে তারা চলে আসে ওয়াশরুমে। চরম শান্তিতে মূত্র বিসর্জন করে রেস্টুরেন্টে চলে যায়। ব্যাং বলে রক্ত দেওয়ার পর প্রচুর পরিমাণ মাংস খেতে হয়, তাহলে রক্তের ঘাটতি পূরণ হয়ে যাবে, আর প্রতি মাসে একবার করে রক্ত দিতে পারবে। সে জিজ্ঞেস করে কিভাবে সুন্দরী মেয়েদের পটাতে হয়। ব্যাং তাকে একটা আইডিয়া দেয়। সে আইডিয়া অনুযায়ী চলে আসে জিউনের বাড়িতে। তাকে বলে আমাকে ফ্রিতে পপকর্ন দিয়েছিলে, তবে আমি ঋণী থাকতে চাই না, তাই আগামীকাল দুপুরে চলে আসবে, একসাথে লাঞ্চ করব। জিউন মানা করে দিলে সে মন খারাপ করে তার গাছের পাতা ছিঁড়তে শুরু করে। এই দেখে সে রাজি হয়ে যায়। এতে সে প্রচন্ড খুশি হয়ে পুরো গ্রামে দৌড়ে বেড়ায়। এরপর দিন ঠিক সময় মতো তারা দেখা করে। সান প্রথমে তাকে এক পারফিউমের শপে নিয়ে যায়, তাকে একটা দামি পারফিউম কিনে দেয়। এরপর চলে আসে মাংসের দোকানে, তাকে প্রায় আধা কেজি মাংস কিনে দেয়। তারপর তখনকার জনপ্রিয় কটন ক্যান্ডিও কিনে দেয় তাকে। রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু সান তাকে বাঁচিয়ে নেয়। সেখানে এক রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এরপর চলে আসে রেস্টুরেন্টে। প্রথমেই বিফ বারবিকিউ, নুডলস, তার পছন্দের ডাম্পলিংস এবং কফি দিয়ে লাঞ্চ শেষ করে। সান বলে এবার বিজনেসের কথায় আসা যাক। বিফ বারবিকিউ 400 টাকা, নুডলস 200 টাকা, ডাম্পলিংস 200, এছাড়াও কফি, পারফিউম, মাংস এবং ক্যান্ডি সহ সর্বমোট 2000 টাকা খরচ হয়েছে আমার, তাই এর বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। এই শুনে সে হতবাক হয়ে যায়, জানিয়ে দেয় এটা কখনোই সম্ভব নয়, কারণ সোয়ং তার বয়ফ্রেন্ড। এর কয়েক মাস পর সান সরাসরি চলে আসে জিউনের বাড়িতে। জানতে পারে জিউনের বাবা তার মেয়ের বিয়ে সোয়ংয়ের সাথে ঠিক করেছে। এই শুনে সান তাকে সতর্ক করে দেয় যে সোয়ং একজন দুশ্চরিত্র লোক,
তাই আমার কাছে বিয়ে দিলে আপনার মেয়ে ভালো থাকবে। এই বলে সে মাংস, মদ এবং কিছু টাকা উপহার দেয়। জিউনের বাবা সানকে খুব পছন্দ করে, তাই মাংস এবং মদ গ্রহণ করলেও টাকাটা ফিরিয়ে দেয় এবং তার মেয়েকে ডেকে বলে খুব শীঘ্রই তোমার বিয়ে, তবে পাত্রটা হচ্ছে সান, সোয়ং নয়। আর এই কথাটা সেই দুশ্চরিত্র লোকটাকে জানিয়ে দাও। তাই পরদিন সে সোয়ংকে জানায় তাকে বিয়ে করতে পারবে না, তার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এরপর দেখা যায় সে সানকে গ্রহণ করে নিয়েছে। তার বাবা পারিবারিক পপকর্ন বিজনেসটা তাকে এবং সানকে বুঝিয়ে দেয়। এরপর সমস্ত আত্মীয় স্বজন উপস্থিত থেকে তাদের বিয়ে সম্পন্ন করে। দেখতে দেখতে 11 বছর কেটে যায়। জিউনের বাবা বেঁচে নেই, আর এখন তাদের 3টে ছেলে সন্তান রয়েছে। সানের বড় ছেলে মিন সানকে বেশি ভালোবাসে, সব সময় তার কাজে সাহায্য করে। মেজো ছেলেটা যখন তার বাবাকে বিরক্ত করছিল তখন মিন তাকে মানা করে। সান খুশি হয়ে তাকে গ্লাভসগুলো পরতে দেয়, কারণ মিন এই গ্লাভসগুলো খুব পছন্দ করে। আর ওইদিকে সানের বন্ধুরা বলে সানের বড় ছেলে মিন হাসলে হুবহু সোয়ংয়ের মতো দেখায়, মনে হয় তার আসল বাবা সোয়ং, কারণ বিয়ের আগে জিউনের সাথে সোয়ংয়ের প্রেমের সম্পর্ক ছিল। এরপর মিন যখন বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল তখন রেস্টুরেন্টে ডাম্পলিংস দেখে তার খুব খেতে ইচ্ছে হয়, তবে দুবেলা পেট ভরে খাওয়াটাই তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সেখানে রেস্টুরেন্টের এই দামি খাবারগুলো স্বপ্নের চেয়ে কম নয়। এরপর সে খাবার নিয়ে চলে আসে। সে বলে গ্রামের সবাই বলছে তাকে দেখতে সোয়ং নামক এক লোকের মতো। এই শুনে সান তাকে নিয়ে আসে সোয়ংয়ের বাড়ির সামনে আর বলে সেই লোকটা এই বাড়িতেই থাকে। সে তোমার মাকে বিরক্ত করত, কিন্তু তোমার মা তাকে দেখতে পারত না, সে ভালোবাসতো আমাকে, এজন্যই লোকজন উল্টাপাল্টা কথা বলছে। তখন হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা এক দোকানে ঢুকে পড়ে। সান তাকে ক্যান্ডি কিনে দেয় আর সে প্রথম ক্যান্ডিটা তার বাবাকে খেতে দেয়। দেখা যায় দোকানের মহিলার কাছে একটা চিঠি আসে। সেই পোস্টম্যান মিনের হাতে একটা চিঠি দিয়ে বলে, দেখে মনে হচ্ছে তুমি মিস্টার সোয়ংয়ের ছেলে, এই চিঠিটা তোমার বাবাকে দিও। এই শুনে সান প্রচণ্ড রেগে যায়। একদিন মিনকে বলে আজ সবকিছু প্রমাণ হয়ে যাবে। ওইদিকে গ্রামের সবাই জড়ো হয় সত্যিটা জানার জন্য। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। কিছুক্ষণ পর পোস্টম্যান চলে আসে মিনের ব্লাড রিপোর্ট নিয়ে। সান বলে এই কাগজে মিনের রক্তের গ্রুপ লেখা আছে, তবে আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও, আমার স্ত্রীর এ এবং দুশ্চরিত্র সোয়ংয়ের রক্তের গ্রুপ বি। তাই মিনের ব্লাড গ্রুপ আমার মতো ও অথবা তার মায়ের মতো এ হতে পারে, কিন্তু কখনোই বি হবে না। তাই আজকের পর থেকে তোমরা বাজে কথা বন্ধ করবে। মিন আমার ছেলে। এই বলে সে ওই কাগজটা খুলে আর রিপোর্ট দেখে একদম হতবাক হয়ে যায়, কারণ মিনের ব্লাড গ্রুপ ছিল এ বি। এই দেখে সবাই বলে জিউনের গ্রুপ এ এবং সোয়ংয়ের বি, এই দুইটা মিলে মিনের ব্লাড গ্রুপ হয়েছে এ বি। এতে পরিষ্কার প্রমাণ হয় যে মিন সানের ছেলে নয়। সে প্রচণ্ড রেগে বাড়ি চলে আসে আর জিউনকে জিজ্ঞেস করে সোয়ংয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল কিনা। জিউন বলে একবার দুর্ঘটনাবশত তারা ইন্টিমেট হয়েছিল। এই শুনে সে কান্নাকাটি শুরু করে আর বলে গত 11 বছর ধরে ওই দুশ্চরিত্র সোয়ংয়ের ছেলেকে নিজ হাতে বড় করেছি। ওইদিকে মিন গিয়েছিল সোয়ংকে দেখতে। জানালা দিয়ে তার অদ্ভুত নাচ দেখছিল। ঘরের সামনে সোয়ংয়ের মেয়েরা বসেছিল। তাদেরকে বলে আমি তোমাদের ভাই, বাবাকে ডাকো। এরপর সোয়ংকে সবকিছু জানায়। যাওয়ার সময় তাকে বাবা বলে ডেকে পালিয়ে যায়। তারপর দিন জিউন সানকে বলে তার কাজে সাহায্য করতে, কিন্তু সে চুপচাপ শুয়েছিল। মিন এসে সাহায্য করে। এরপর আবারও সানকে ডাকলে সে তখনও কথা বলে না, আর এবারও সাহায্য করতে আসে মিন। এরপর রাতের বেলা সে ওইখানেই শুয়ে কান্না করছিল। এরপর দিন গুলতি খেলার সময় সানের ছোট ছেলে অন্য বাচ্চাদের সাথে মারপিট করে। সেই ছেলেটা বলে আমি এক্ষুনি আমার বড় ভাইকে ডেকে আনবো, আর সানের ছেলে বলে সেও তার মেজো ভাইকে নিয়ে আসবে। তাই এক দৌড়ে বাড়িতে চলে আসে। মেজো ভাইকে বুঝিয়ে শুনিয়ে ফাইট করতে নিয়ে যায়, কিন্তু বিপক্ষ দলের বড় ভাইটা ছিল তার চেয়ে অনেক লম্বা এবং স্বাস্থ্যবান। সে ভয় পেয়ে ঝগড়াটা মিটিয়ে ফেলতে চায়, কিন্তু ওই ছেলেটা তাকে লাথি মারে। তাই তারা চলে আসে তাদের বড় ভাই মিনকে নেয়ার জন্য। মিন এসে ছেলেটার মাথা ফাটিয়ে দেয় আর বলে আমার ভাইদেরকে যে মারবে তার অবস্থা ঠিক এমনই হবে। বাড়ি ফিরলে মিনের মা তাকে শাস্তি দেয়, আর ওই ছেলেটার বাবা বিচার নিয়ে এসেছিল, যে ছিল সানের বন্ধু শিম। শিম বলে তার ছেলের চিকিৎসার জন্য প্রায় 500 টাকার প্রয়োজন, তবে সান বলে দেয় সে কোনো টাকা দিতে পারবে না, কারণ মিন তার ছেলে নয়। টাকা নিতে চাইলে সে যেন সোয়ংয়ের বাড়িতে যায়। তাই শিম সোয়ংয়ের কাছে চলে আসে। সোয়ং তাকে পরিবারের রেজিস্ট্রি লিস্ট দেখায়, যেখানে উল্লেখ করা আছে তার 2 মেয়ের নাম। মিনের নাম ছিল না, তাই তাকে খালি হাতেই ফিরে আসতে হয়। সে এসে সানের ঘর থেকে জিউনের সেলাই মেশিন, আসবাবপত্র সহ জিউনের ভালো কিছু ড্রেসও নিয়ে যায়। মিন তাদেরকে আটকানোর চেষ্টা করে, তার বাবাকে বলে সাহায্য করতে। সান রেগে গিয়ে তাকে গালমন্দ শুরু করে। এতে জিউন তার উপর রেগে যায় আর মিনকে বুকে জড়িয়ে নেয়।
এরপর জিউন সেজেগুজে ভালো জুতো ও ভালো ড্রেস পরে বেরিয়ে যায়। তার সৌন্দর্য আর মডার্ন স্টাইল দেখে গ্রামের সবাই বিমোহিত হয়ে চেয়ে থাকে। সে চলে আসে সোয়ংয়ের বাড়িতে, বলে গত 11 বছর ধরে তোমার ছেলে মিনের ভরণ পোষণ বহন করেছে আমার স্বামী, তার পক্ষে আর সম্ভব নয়, তাই মিনের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। তখন সোয়ংয়ের স্ত্রী তাকে বাজে কথা বলে, এতে সে রেগে গিয়ে তার নাক ফাটিয়ে দেয় আর সোয়ং তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সে বাড়ি ফিরে আসে। তার মলিন চেহারা আর কর্দমাক্ত জুতোগুলো দেখে বুঝতে পারে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মনে মনে ভাবে তার কিছু একটা করা উচিত। সে তার মেজো আর ছোট ছেলেকে শিখিয়ে দেয় বড় হয়ে সোয়ংয়ের মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসাবে, কিন্তু বিয়ে করবে না, তবেই সেই দুশ্চরিত্র লোকটার উচিত শিক্ষা হবে। এরপর সে রক্ত বিক্রি করতে হসপিটালে চলে আসে। সেই ডক্টর তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কারণ সেও জেনে গিয়েছিল সোয়ং হচ্ছে মিনের আসল বাবা। এতে সান খুব রেগে যায় আর বলে মিনকে বাড়ি থেকে তাড়িয়ে দিব, তাকে কখনোই মেনে নেব না। ব্লাড দিয়ে বের হওয়ার সময় সেই হসপিটালে দেখা হয় এক মহিলার সাথে। এ হচ্ছে সেই চা বিক্রেতা মেয়েটা যার সাথে বিয়ে হয়েছে সানের বন্ধু রিয়ংয়ের। সে জানায় ড্রেনের গর্তে পড়ে তার পা ভেঙে গিয়েছে। আরও জানায় এত বয়স হওয়ার পরেও জিউন এখনও ঠিক আগের মতোই সুন্দরী আছে। সান বলে তার ওই সৌন্দর্যই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, আসলে আমি পছন্দ করতাম তোমাকে। এরপর সান তাকে বাড়িতে পৌঁছে দেয়। মেয়েটা তাকে ভেতরে আসতে বলে। তারপর সেই বাড়ি থেকে বের হতেই দেখে মিন সেখানে বসে রয়েছে। সে রেগে গিয়ে বলে আমার চোখের সামনে আসবে না। মিন বলে আমাকে ক্ষমা করে বাড়ি যেতে দাও, আমার থাকার কোনো জায়গা নেই। এই শুনে সে কিছুটা শান্ত হয়ে বলে বাকিদের সামনে বাবা বলে ডাকলেও যখন একা থাকবো তখন আমাকে আঙ্কেল বলে ডাকবে। রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তার। এরপর দেখা যায় সান এবং মিন শিমের নিয়ে যাওয়া সকল জিনিসপত্র ফিরিয়ে আনে। জিউন বাড়ি ফিরে দেখে তার আসবাবপত্র ফিরিয়ে আনা হয়েছে। সান বলে নগদ টাকা দিয়ে সবকিছু নিয়ে এসেছি, কারণ নতুন জুতো না পরলে তোমাকে ভালো দেখায় না। তখনই তার বন্ধু রিয়ং এসে চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে কিছুক্ষণ আগে সান আমার স্ত্রীকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে এবং ঘরে ঢুকে খারাপ কাজ করেছে। আমার সন্দেহ শুরু হয় যখন বাড়ি ফিরে এই খাবারগুলো দেখি। এগুলো হসপিটাল থেকে দেয়া হয় রক্ত বিক্রি করলে, আর খোঁজ নিয়ে জানতে পেরেছি সান আজ রক্ত দিয়েছিল। এই শুনে জিউন প্রচন্ড রেগে যায় আর রিয়ং তাকে মারতে যাবে। ঠিক তখন মিন এসে বলে আমার বাবা আন্টিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, কিন্তু ঘরে ঢোকেনি। আঙ্কেল শিম এবং আমি নিজের চোখে দেখেছি। আপনি অনেক বেশি মদ খেয়ে ফেলেছেন, এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন। এই শুনে সে হতভম্ব হয়ে পালিয়ে যায়। এরপর একদিন রাতের বেলা ছোট এবং মেজো ছেলে ডাম্পলিংস খাওয়ার বায়না ধরে, বলে তাদের 3 ভাইয়ের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ডাম্পলিংস। তখন সান দুষ্টমির ছলে তাদেরকে ডাম্পলিংস তৈরির রেসিপি বলতে থাকে, যা শুনে তাদের জিভে জল চলে আসে। এরপর দিন সে আবারও রক্ত বিক্রি করে। সেই টাকা নিয়ে চলে আসে জিউনের কাছে। তাকে বলে আজকে আর কাপড় ধুতে হবে না, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাব। জিউন বলে এভাবে রক্ত বিক্রি করতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সান বলে এছাড়া আর কোনো উপায় নেই। এরপর সে বাড়ি এসে বলে জলদি উঠে পড়ো, আমরা ডাম্পলিংস খেতে যাব। এই শুনে তারা খুশিতে লাফালাফি শুরু করে। তখন সে লক্ষ্য করে মিন হাসলে সোয়ংয়ের মতোই দেখায়। এতে সে রেগে গিয়ে তাকে ডেকে নেয় আর বলে আমাদের সাথে তোমার যেতে হবে না, তুমি এখন যাবে আঙ্কেল জুয়ের বাড়িতে, তার সাথে ডিনার করবে। এই শুনে মিনের খুব মন খারাপ হয় আর জিজ্ঞেস করে আমি যদি তোমার আসল সন্তান হতাম তাহলে কি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে? সান বলে তুমি যদি আমার নিজের সন্তান হতে তাহলে বাকিদের চেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। এই শুনে সে হাসি মুখে চলে যাচ্ছিল। তখন জিউন তাকে দেখতে পেলে সে জানায় তার দাদু জুয়ের বাড়িতে ডিনার করতে যাচ্ছে। জিউন সবকিছু বুঝতে পারে। দেখা যায় জুয়ের কাছে ডিনারের জন্য ছিল মাত্র 2-3টা মিষ্টি আলু। বেশিরভাগ সে নিজেই খেয়ে নেয় আর মিনকে দেয় ছিলকার সাথে লেগে থাকা অল্প একটু অংশ। মিন জানায় আলুটা খুবই সুস্বাদু, তবে তার পেট একটুও ভরেনি। কিন্তু জু বলে সুস্বাদু খাবারগুলো এমনই হয়, যত খাবে ততই ক্ষুধা বাড়তে থাকবে, তাই সোজা বাড়িতে চলে যাও। ক্ষুধার যন্ত্রণা নিয়ে ছোট্ট ছেলেটা বাড়ির দিকে রওনা হয়। এক বুক হতাশা নিয়ে চাঁদনি রাতের আকাশটার দিকে তাকায়। সেই ঝলমলে চাঁদটাকে ডাম্পলিংসের পাত্র মনে হয়, তবে মুহূর্তেই কয়েকজন মিলে সেটা খেয়ে নেয়। এই দেখে সে আবারও হতাশ হয়ে যায়। এবার উল্টো দিকে দৌড় শুরু করে। প্রথমেই আসে সেই রেস্টুরেন্টে, জানতে পারে তার পরিবার ডাম্পলিংস খেয়ে বাড়িতে চলে গিয়েছে। এরপর চলে আসে সোয়ংয়ের বাড়িতে, চিৎকার করে বাবা বলে ডাকে আর বলে আমাকে ডাম্পলিংস কিনে দাও, তাহলে আর কখনোই তোমাকে বাবা বলে ডাকবো না। এর উত্তরে সে জানায় এখনই চলে না গেলে তার কুকুরটা ছেড়ে দেবে তাকে কামড়ানোর জন্য। এই শুনে তার প্রচন্ড মন খারাপ হয়।
ওইদিকে সান তার বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে। জিউন বলে মিনের প্রতি এতটা নির্দয় না হলেও পারতে, ছেলেটা হয়তো না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই বলে সে তাকে খুঁজতে বেরোয়। সানও বেরিয়ে পড়ে মিনকে খোঁজার জন্য। সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরছিল। সান তাকে দেখতে পায় আর সে তাকে দেখতেই এক বাড়ির পেছনে লুকিয়ে পড়ে। সান দেখে তার ভয়ে অন্ধকারের মধ্যে গুটিসুটি হয়ে বসে রয়েছে। এরপর তারা বাড়ির দিকে যাচ্ছিল। তখন জিউন তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় আর বলে, মাকে ক্ষমা করে দিও, এই ছোট্ট বয়সে অনেক কষ্ট সহ্য করেছো। এই শুনে সান রিয়েলাইজ করে এই নিষ্পাপ ছেলেটাকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। এরপর একদিন হঠাৎ করে নাক দিয়ে রক্ত বের হয়ে অজ্ঞান হয়ে যায় সোয়ং। ডক্টর বলে মস্তিষ্কের জটিলতার কারণে এমনটা হয়েছে, এর চিকিৎসা তার জানা নেই। এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করাই একমাত্র উপায়। এই খবর শুনে সান ব্যাপক খুশি হয়। সে বলে ওই দুশ্চরিত্র লোকটা মরে গেলে আরো বেশি খুশি হব। ওইদিকে সোয়ংয়ের স্ত্রী তার স্বামীর জন্য প্রার্থনার ব্যবস্থা করে। সেই ধর্মগুরু জানিয়ে দেয় অসুস্থ ব্যক্তির পুত্র সন্তান ব্যতীত অন্য কেউ প্রার্থনা করতে পারবে না, তাই এখন মিনকে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। তাই পরদিন সে সানের বাড়িতে চলে আসে, তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে, আরো বলে আজ থেকে মিন তাদের সাথেই থাকবে। তাকে ভালো খাবার দাবার এবং ভালো স্কুলে ভর্তি করা হবে। তার এই অফারে সান কিছুতেই রাজি ছিল না। তবে জিউন বলে, আমরা ঠিকভাবে 3 বেলা খেতে পারি না, আর ওরা তাকে স্কুলেও ভর্তি করাবে, তাই আমি আমার ছেলেকে সেই বাড়িতে দিয়ে আসব। এরপর জিউন বাহিরে বসে কান্না করছিল, আর সান দূরে দাঁড়িয়ে 3 ভাইকে হাসি খুশি দেখে প্রচন্ড ভেঙে পড়ে আর মনে মনে বলে, কোন এক দার্শনিক বলেছিল টাকা দিয়ে সুখ কেনা যায় না। কথাটা শুধুমাত্র টাকাওয়ালাদের জন্যই প্রযোজ্য, আমাদের মতো গরিবদের জন্য নয়। এরপর দিন সে মিনকে বলে, তোমাদের 3 ভাইয়ের মধ্যে তুমি ছিলে আমার সবচেয়ে বেশি পছন্দের। তবে যখন তোমার ব্লাড গ্রুপ সোয়ংয়ের সাথে মিলে গেল, তারপর থেকে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এরপর প্রার্থনার জন্য সবকিছু রেডি করা হয়। মিনকে বলা হয় মন্ত্রটা হচ্ছে উচ্চস্বরে বলতে থাকবে, বাবা ফিরে আসো, কিন্তু দেখা যায় সে ঠিকভাবে বলছিল না। ওইদিকে দোকানে এসে গ্লাভসগুলো দেখে মিনের কথা মনে পড়ে। কিছুতেই কাজে মন দিতে পারছিল না। আর এইদিকে ঠিকভাবে মন্ত্র বলতে না পারায় তারা খুব রেগে যায়। মিন বলে, একে আমি বাবা ডাকতে পারবো না, আমার বাবার নাম সান। দেখা যায় সান সেই বাড়িতে এসে জানালা দিয়ে উকি দিচ্ছিল। মিন তাকে দেখে ফেলে আর চিৎকার করে বলতে থাকে, বাবা আমাকে নিয়ে যাও। ছোট বাচ্চাটার এই আকুতি মিনতি শুনে সে ঘরের ভেতরে চলে আসে, সব ভেঙে চুরে তাকে জড়িয়ে ধরে। এরপর তাকে পিঠে চড়িয়ে নিয়ে আসে। মিন প্রচন্ড খুশি ছিল। বাড়ি ফিরতেই তারা 3 ভাই আবারও এক হয়ে যায়। সানের মনে হয় তার জীবনের সঠিক সিদ্ধান্তগুলোর মধ্যে এটা ছিল অন্যতম। এরপর থেকে মিনের জীবনে আবারও আনন্দ ফিরে আসে। একদিন হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার বাবা মা তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় মিন তার বাবা সোয়ংয়ের মতো মস্তিষ্কের এক বিরল রোগে আক্রান্ত হয়েছে। তবে মিন সুস্থ হতে পারে, তাকে শহরের হসপিটালে চিকিৎসা করাতে হবে। সেখানে প্রায় 30,000 টাকা খরচ হবে। এই শুনে তারা ছুটে আসে বাস স্ট্যান্ডে। সান বলে, তুমি জলদি হসপিটালে চলে যাও, টাকা পয়সার ব্যবস্থা করে আগামীকাল চলে আসব। ছেলের চিকিৎসার টাকা ব্যবস্থা করতে পুরো গ্রামে ছুটে বেড়ায় সে। প্রথমে যায় তার আঙ্কেল জুয়ের কাছে। সে তার জমানো 250 টাকা দিয়ে দেয়, কিন্তু এখনো অনেক টাকার প্রয়োজন। এরপর তার বন্ধু শিম এবং রিয়ংয়ের কাছে আসলে তাকে খালি হাতেই ফিরতে হয়। তারপর সে যায় সোয়ংয়ের বাড়িতে। তার স্ত্রী তাকে অপমান করে তাড়িয়ে দেয়, তাই নিরুপায় হয়ে রক্ত বিক্রি করার জন্য চলে আসে। ডক্টর জানায়, আমার পক্ষে আবারও রক্ত নেওয়া সম্ভব নয়, কারণ তুমি কয়েকদিন আগেই রক্ত দিয়েছিলে। এই শুনে সে তার পায়ে পড়ে। তাই ডক্টর তাকে একটা পরামর্শ দেয়, বলে তুমি অন্য হসপিটালে বিক্রি করতে পারবে, কারণ তারা জানে না যে শেষবার তুমি কবে রক্ত দিয়েছিলে। তাই পরদিন সে ছোট 2 ছেলেকে বাড়িতে রেখে শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমেই দেখে হসপিটালের বাহিরে কোনো এক আন্দোলন চলছে। এরপর ভেতরে গিয়ে জানতে পারে তার স্ত্রী এবং ছেলে এই হসপিটালে নেই, কারণ আন্দোলনের কারণে ডক্টর আসেনি। তাই গত রাতেই তারা অন্য শহরের হসপিটালে চলে গিয়েছিল। সেই হসপিটালে ফোন করে জিউনকে খুঁজে পায়। তাকে বলে, ডক্টরকে রিকোয়েস্ট করো যাতে মিনের চিকিৎসা চালিয়ে যায়, আমি 3 দিনের মধ্যে টাকা জোগাড় করে আনবো। এরপর সে ওই হসপিটালে রক্ত বিক্রি করে, সেখান থেকে পায় 3000 টাকা। এরপর আরো কয়েকটা হসপিটালে বিক্রি করে। হাসপাতাল থেকে দেওয়া খাবারগুলো ঠিকভাবে খায় না, কারণ গাড়ি ভাড়ার পরিবর্তে সে খাবারগুলো ড্রাইভারকে দেয়। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় রাস্তা থেকে একটা ছাতা কুড়িয়ে নেয়। থাকার মতো কোনো জায়গা ছিল না, আর হোটেল ভাড়া করে টাকা খরচ করতে চায় না। সেই প্রবল বৃষ্টির মধ্যে ভাঙা ছাতিটাই ছিল শেষ ভরসা। আর কিছুক্ষণ পরপর টাকাগুলো গুনে দেখে গত 2 দিনে 4 বার রক্ত দিয়েছে।
সর্বমোট 12,250 টাকা ম্যানেজ হয়েছে। এরপর সে আরেক হসপিটালে রক্ত দিতে যায়। সেখানে কয়েকজনের মুখ একদম ফ্যাকাশে হয়েছিল, অর্থাৎ তারাও সানের মতো অতিরিক্ত পরিমাণে রক্ত বিক্রি করছে। নার্স তাদেরকে দেখতেই বের করে দেয়, আর এই দেখে সে পালিয়ে বাহিরে চলে আসে। চেহারার ফ্যাকাশে ভাব দূর করতে নিচের দিকে ঝুলে থাকে। এরপর বৃষ্টির পানিতে মুখ ধুয়ে রক্ত দিতে চলে যায়। এখানেও 3,000 টাকা পেয়ে 15,250 টাকা হয়, অর্থাৎ এখনো পর্যন্ত শুধু অর্ধেক টাকাই জোগাড় হয়েছে। ওইদিকে সানের অপেক্ষায় পথ চেয়ে বসেছিল জিউন। ডক্টর জানায় আজকেই সব টাকা জমা দিতে হবে, তা না হলে মিনির চিকিৎসা বন্ধ থাকবে। অপরদিকে সান আবারও রওনা হয় অন্য এক হসপিটালে রক্ত বিক্রি করতে। রক্ত দেওয়ার সময় সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে ডক্টর জানায় তার ব্লাড প্রেশার একদম কমে গিয়েছিল, আর একটু হলে সে মারা যেত। তাই তারা বাধ্য হয়ে তার শরীরে এক ব্যাগ রক্ত প্রবেশ করিয়েছে। অর্থাৎ উপার্জন করতে এসে উল্টো 3,000 টাকা লস হয়ে গেল। সে বলে ওই রক্তটুকু বের করে নিন, তবুও এত টাকা আমি দিতে পারবো না। এক পর্যায়ে ডক্টরকে মারধর শুরু করে। ডক্টর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার পকেট থেকে টাকাগুলো নিচে পড়ে যায়। লোভ সামলাতে না পেরে রক্ত বিক্রি করতে আসা লোকজন ঝাঁপিয়ে পড়ে। সে বুঝতে পারে আর একবার রক্ত বিক্রি করলে হয়তোবা মারা যাবে, আর কোনো উপায় ছিল না তার। তাই চলে আসে সেই শহরে যেখানে ভর্তি আছে তার ছেলে মিন। রক্ত স্বল্পতার কারণে সবকিছু অন্ধকার হয়ে আসছিল, তবুও বহু কষ্টে সেই হসপিটালের সামনে চলে আসে। ভেতরে এসে চিৎকার চেঁচামেচি করে তার ছেলেকে ডাকে। শারীরিক দুর্বলতা আর মাথা ঘোরানোর কারণে ডক্টরকে কিছুই বুঝিয়ে বলতে পারে না। বলে গত 5 দিন আগে আমার স্ত্রী এবং সন্তান এই হসপিটালে এসেছিল, তবে তার কথা কেউ শোনে না। পাগল ভেবে তাকে বের করে দেয়া হয়। সে মিনের নাম ধরে ডাকতে থাকে। তার আওয়াজ মিন শুনতে পায়, তবে বাহিরে এসে কাউকেই দেখতে পায় না। তার বিশ্বাস ছিল তার বাবা অবশ্যই আসবে। এই ভেবে জানালা দিয়ে বাহিরে তাকায়, দেখে তার বাবাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অসহায়ের মতো বিল্ডিং এর এক গলিতে বসে কান্না করছিল। এই দেখে হাতের সুই খুলে হসপিটাল থেকে বেরিয়ে আসে। তখন আবারও তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। সে কোনোভাবে দাঁড়িয়ে সমস্ত শক্তি দিয়ে তার বাবাকে ডাকে, আর সান তাকে দেখতেই উঠে চলে আসে। তার ছেলে রেলিং টপকে রাস্তায় নামছিল, কিন্তু সে তাকে মানা করে। রেলিং টপকে সেই মহাসড়কে নেমে পড়ে। আশেপাশের গাড়ির দিকে তার কোনো খেয়াল ছিল না। মিনকে সুস্থ দেখে সবকিছু ভুলে গিয়েছিল। তার কাছে এসে পরম আদরে তাকে জড়িয়ে ধরে। মিন জানায় চিকিৎসা ভালোভাবেই হয়েছে, সে এখন সুস্থ আছে। তবে তার মায়ের কথা বলে অঝরে কান্না শুরু করে। এরপর তারা হসপিটালে চলে আসে জিউনকে দেখতে। দেখে সে খুব অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তার পাশেই রাখা ছিল ডক্টরের রিপোর্ট। রিপোর্টে লেখা আছে, আমি সজ্ঞানে 30,000 টাকার বিনিময়ে আমার একটা কিডনি বিক্রি করে দিলাম। এই দেখে সান নিজের চোখের পানি আর আটকে রাখতে পারে না। তার হাত ধরে বলে, পৃথিবীর সবচেয়ে হতভাগা স্বামী হচ্ছে আমি, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের জন্য কিছুই করতে পারিনি। এরপর সে ছেলেকে জড়িয়ে ধরে আর বলে, যেদিন তোমার জন্ম হয়েছিল মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি, তুমি শুধুমাত্র আমার ছেলে। এরপর তারা সুস্থ হয়ে গ্রামে ফিরে আসে। সবাই মিলে রেস্টুরেন্টে এসেছিল তাদের পছন্দের ডাম্পলিংস খেতে। সাথে ছিল আস্ত মাছের মজাদার ফিশ কারি। এতগুলো খাবার দেখে তারা খুশিতে ঝাঁপিয়ে পড়ে। আর এমন এক অসাধারণ সুন্দর মুহূর্তে এই গল্পটির সমাপ্তি ঘটে।